নমস্কার ছাত্রছাত্রীরা, চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা কভার করছি ক্লাস 9 আমরা শুরু করেছি নতুন বছর 2025। হ্যাপি নিউ ইয়ার সকলকে। তো এই হ্যাপি নিউ ইয়ার 2025-এ আমরা কিন্তু 9-এর ফার্স্ট অধ্যায়ে জীবনবিজ্ঞানের কিছুটা পড়ে নিয়েছিলাম। আজকে আমরা শুরু করব 9-এরই প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু। দেখো, তোমরা আমাদের যে 9-এর ছাত্র বন্ধুরা মানে ছাত্রছাত্রী বন্ধুরা আছো আর কি, তো তাদের কথা বলছি। তাদের জন্য এটা আমাদের 2025-এর তরফ থেকে উপহার বলতে পারো, যে তোমাদের যাতে পড়াশোনায় একটু হেল্প হয় তার জন্য কিন্তু আমরা ক্লাস 9টা কভার করছি। আগের বছর 2024-এ আমরা ক্লাস 10 কভার করেছি। প্লে লিস্টে গিয়ে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা অবশ্যই দেখতে পারো। ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ডেপথলি বোঝানো আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসার জন্য আমরা আপ্লুত, তার জন্য আমরা ক্লাস 9টাও শুরু করেছি। আশা করি 9-এর ছাত্রছাত্রী বন্ধুদেরও খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করব আজকে 9-এর জীবনবিজ্ঞানের পরের অংশটা। দেখো, তোমরা প্রত্যেকেই জানো জীবনবিজ্ঞানে আমাদের 5খানা চ্যাপ্টার আছে, কিন্তু চ্যাপ্টারগুলো অনেক বড় বড় হিউজ, তাই একটা ভিডিওয় পুরো চ্যাপ্টার ইম্পসিবল কভার করা। তাই আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো চ্যাপ্টারটা একদম পার্টলি ডিভাইড করে ব্রিফলি তোমাদের ডেসক্রাইব করব। ঠিক আছে, তো চলো শুরু করি। আগের দিন আমরা পড়েছিলাম যে কি করে জীব সৃষ্টি হচ্ছে বা জীব সৃষ্টির ধাপগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যকে ইংলিশে আমরা কি বলবো? বায়োডাইভার্সিটি। এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে সেটা তো আমাদের জানতে হবে। আর জানতে হবে যে বায়োডাইভার্সিটি কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলছে। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কি? দেখো, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানে যে প্রজাতি রয়েছে, কোনো একটা নির্দিষ্ট স্থানে যে প্রজাতি রয়েছে, যেমন ধরে নাও বিড়াল বা কুকুর। একটা নির্দিষ্ট এলাকায় এই বিড়াল আর কুকুরের যে প্রজাতি সেটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। যেমন ধরো তোমার বাড়ি বনগাঁ, তাহলে এই বনগাঁ অঞ্চলে বনগাঁ ধরো একটা নির্দিষ্ট অঞ্চল, একটা জায়গা আমরা ধরে নিচ্ছি, তার মধ্যে কুকুর, বিড়াল, ছাগল, গরু, ভেড়া, বিভিন্ন ধরনের উদ্ভিদ, পশু, পাখি রয়েছে। তো সবাইকে নিয়ে বনগাঁ অঞ্চলের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। তাহলে জীব যখন পৃথিবীতে সৃষ্টি হচ্ছে তখন আস্তে আস্তে তারা বংশবৃদ্ধি করছে, প্রজনন করছে। তার ফলে কি হচ্ছে না, ভ্যারাইটিস তৈরি হচ্ছে, জীবের ভ্যারাইটি, যেটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। ঠিক আচ্ছা, জীব বৈচিত্র্য তো আমরা পড়লাম। এবার আমরা যে সাবজেক্টটা পড়ছি লাইফ সায়েন্স, সেটা কিন্তু আসল নাম বায়োলজি। তাহলে এই বায়োলজির কতগুলো ভাগ? বায়োলজি মানে কি? জীববিদ্যা। বায়োলজি মানে হলো জীববিদ্যা। এই জীববিদ্যার ভাগ হচ্ছে বোটানি, যেটাকে আমরা বলি উদ্ভিদবিদ্যা, আরেকটা কি জুলজি, যেটাকে আমরা বলছি প্রাণীবিদ্যা। এই বায়োলজির প্রধান দুটো ভাগ। এছাড়াও বিভিন্ন ধরনের ভাগ রয়েছে বায়োলজির। কি কি? বায়োকেমিস্ট্রি, বায়োমেট্রি, বায়োনিক্স, ঠিক আছে, বায়োফিজিক্স, তারপর হচ্ছে ধরো তোমার বায়োস্ট্যাটিস্টিক্স। এরকম বিভিন্ন রকম আমরা বায়োলজির ভাগ কিন্তু পাবো। ঠিক আছে, তাই জন্য দেখো আমি এখানে ইটিসি লিখে দিয়েছি যে বায়োলজির বিভিন্ন রকমের ভাগ আমরা পাবো। যে বায়োলজির মধ্যে প্রধান দুটো ভাগ, বটানি, জুলজি, তাছাড়াও বায়োমেট্রি, বায়োকেমিস্ট্রি, অজস্র ভাগ রয়েছে। আচ্ছা, এই পার্টগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমি আগেও বলেছিলাম। ট্যাক্সোনমি থেকে কিন্তু তোমাদের মেন ইম্পর্টেন্ট কিন্তু শুরু হবে জীব বৈচিত্র্য বা আমাদের এই জীবন বিজ্ঞান চ্যাপ্টারে। এবার দেখো, আধুনিক জীববিদ্যার প্রয়োগটা আমরা পড়বো। আধুনিক জীববিদ্যা বলতে যে মডার্ন বায়োলজি, সেই মডার্ন বায়োলজির অ্যাপ্লিকেশনগুলো আমরা পড়বো। যে আমরা যে বায়োলজি পড়ছি বা এই মডার্ন বায়োলজি কি কি কাজে লাগবে সেইগুলো আমরা কিন্তু দেখব। দেখো, আধুনিক জীববিদ্যার প্রয়োগের মাধ্যমে প্রথমে আমরা দেখব বীজহীন ফল উৎপাদন। বীজহীন ফল উৎপাদন কি না, একটা উদ্ভিদ যখন ফল তৈরি করছে, মানে ফল দিচ্ছে তার গাছে, সেই ফলটা আমি ক্লাস 10-এ উঠলে তোমরা ফার্স্ট চ্যাপ্টার আরও ডেপথলি বুঝবে এই বীজহীন ফল উৎপাদন বিষয়টা। তাও একটু ছোটোখাটো একটুখানি বলে দিই। এই বীজহীন ফল উৎপাদন ব্যাপারটা কি না, ফলের মধ্যে যদি বীজ থাকে তাহলে সেটা কি হচ্ছে, ইকোনমিক্যালি কিন্তু আমাদের অতটা ফলপ্রদ নয়। কিন্তু যদি বীজটা না থাকে তাহলে কিন্তু সেটা ইকোনমিক্যালি ফলপ্রদ। যেমন বিষয়টা একটু গুছিয়ে বলি, যে তোমার কাছে একটা লিচু আছে, সেই লিচুটার মধ্যে কি আছে, একটা আটি আছে বা বীজ আছে। সেই বীজটাই কিন্তু লিচুটার অর্ধেকটা জায়গা নিয়ে নিচ্ছে। তো
তুমি অল্প পাল্প পাচ্ছ। পাল্প মানে যেটা আমরা খাচ্ছি, ফল ত্বক। আচ্ছা, এরপর তোমাকে এমন একটা লিচু দেওয়া হলো যে লিচুটার মধ্যে বীজ নেই। এবার লিচুটার মধ্যে যদি বীজ না থাকে তাহলে লিচুটার যে পাল্পটা থাকবে সেটাই অনেকটা বেশি পরিমাণে থাকবে, আর সেই পাল্পটা খাবে যখন তুমি, তাহলে তুমি কি করবে না, বেশি পরিমাণ লিচু পাচ্ছ, তাহলে বীজ নেই বলে। তাহলে ইকোনমিক্যালি এরকম যদি বীজহীন ফল উৎপাদন করা যায় তাহলে কিন্তু মানে যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে সুবিধার্থ আর কি, সুবিধা হবে। সেই জন্য আমরা আধুনিক জীববিদ্যার সাহায্য নিয়ে কিন্তু এরকমভাবে বীজহীন ফল উৎপাদন করতে পারি। এবার কিভাবে করতে পারি সেটা আমরা ক্লাস 10-এ উঠলে পড়বো ডিটেলসে। আপাতত মনে রাখো প্রয়োগের মধ্যে এটা একটা। দ্বিতীয় হচ্ছে উন্নত প্রযুক্তির ধান, গম প্রভৃতির বীজ উৎপাদন। মানে উন্নত প্রজাতির ধান, গম বীজ কি, ধান তুমি উৎপাদন করছো ঠিক আছে, গম উৎপাদন করছো ঠিক আছে, কিন্তু যদি উন্নত প্রযুক্তির বীজ ব্যবহার করো তাহলে তোমার কি হবে, ফলনও বেশি পাচ্ছ আবার কোয়ালিটিও ভালো, মানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। তাহলে আমরা কি চাইবো সবসময়, যে কোয়ালিটি ভালো হোক কোয়ান্টিটি ভালো হোক না, আমরা চাইবো দুটোই পাই, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো হোক। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, উন্নত প্রযুক্তির ধান, গম বীজ ব্যবহার করতে হবে। তাহলে এই উন্নত প্রযুক্তির ধান, গম বীজ পাবো কোথা থেকে না, বায়োলজির মাধ্যমে আমরা আধুনিক জীববিদ্যার প্রয়োগের মাধ্যমে নতুন ধরনের বীজ কিন্তু পেতে পারি যেগুলো উন্নত, যেরকম IR8, জয়া, পঙ্কজ, মাসুরি, রত্না, জয়ন্তী, এরকম প্রচুর টাইপের ধান ভ্যারাইটি তুমি পাবে। আচ্ছা, এখানে বলে রাখি ধানের সায়েন্টিফিক নেম কি, ওরাইজা স্যাটাইভা। সায়েন্টিফিক নেম কি এই বিষয় নিয়েই আমরা ট্যাক্সোনমি পড়বো, তাই বলছি ধানের সায়েন্টিফিক নেম ওরাইজা স্যাটাইভা। ভুট্টা, জিয়ামেইস, গম গম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মটর হচ্ছে পিসাম স্যাটিভা, ঠিক আছে। আচ্ছা, এই হলো। এরপর দেখো চিকিৎসা বিজ্ঞানের মানে আগে যেমন আমরা জানতাম কি, ধরো যক্ষা হয়েছে, যেটাকে আমরা বলছি টিবি, এই যক্ষা হয়েছে মানুষ মারা যাচ্ছে, কিন্তু বর্তমানে যক্ষার চিকিৎসা রয়েছে। আগে কলেরা হলে মানুষ মারা যেত, এখন কলেরার চিকিৎসা রয়েছে কি করে না, আধুনিক জীববিদ্যার প্রয়োগে মেডিসিন আবিষ্কার হচ্ছে, আর এই আবিষ্কারটা হচ্ছে আধুনিক জীববিদ্যার দ্বারা, ঠিক। তাহলে চিকিৎসা বিজ্ঞানে খুবই ফলপ্রদ। যেমন দেখো এখানে দিয়েছে উদাহরণ, অ্যান্টিভেনাম সিরাম এবং ল্যাকেসিস। অ্যান্টিভেনাম সিরাম কি, অ্যান্টিভেনাম হচ্ছে সাপের বিষের প্রতিষেধক, সাপের বিষের প্রতিষেধক হচ্ছে অ্যান্টিভেনাম। আচ্ছা, এখানে তোমাদের একটা কোশ্চেন, বলো তো আমাদের বাংলায় সব থেকে বিষাক্ত সাপ কি? জানি তোমরা সবাই পারবে হয়তো, তাও বলে দিই অ্যান্সারটা, চেষ্টা করেছো হয়তো, কিছুক্ষণ সময় দিয়েছি, থেমেছি। তো অ্যান্সারটা হচ্ছে আমাদের বাংলার সব থেকে বিষাক্ত সাপ চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া কিন্তু সবচাইতে বিষাক্ত সাপ। কি দেয় না, হেমোটক্সিন নামক বিষ দেয়। সাপের বিষ অনেক রকমের হয়, নিউরোটক্সিন, মায়োটক্সিন, কায়োটক্সিন, হেমোটক্সিন। তো এর মধ্যে হেমোটক্সিন বিষটা দেয় হচ্ছে কে, চন্দ্রবোড়া, যার নাম রাসেলস ভাইপার, খুব বিষাক্ত সাপ। আচ্ছা, অ্যান্টিভেনাম হচ্ছে সেই সাপের বিষের প্রতিষেধক। তারপর হচ্ছে ল্যাকেসিস, পাগল কুকুরের লালা থেকে তৈরি হয় হাইড্রোফোবিনাম, যেগুলো জলাতঙ্কের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো এইভাবে আধুনিক জীববিদ্যার কিন্তু আমরা অনেক উন্নত প্রয়োগ দেখতে পাবো। হয়ে গেল। এরপর যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মহাকাশ গবেষণায় ক্লোরেল্লা নামক একটা শৈবাল কিন্তু সহায়তা করে। কি করে না, এই ক্লোরেল্লা অক্সিজেন প্রডিউস করে বেশি পরিমাণে, সব গাছই পারে কিন্তু ক্লোরেল্লা একটু বেশিই পারে। তার জন্য কি হয়, যখন রকেটে করে আমরা মহাকাশে যাচ্ছি, আমি তুমি না, বাকিরা যারা যাচ্ছে তারা কি হচ্ছে না, ক্লোরেল্লাটাকে সাথে করে নিয়ে যাচ্ছে, যে আর কত আর্টিফিশিয়াল অক্সিজেন নেব, শেষ হয়ে যাবে একদিন, তার থেকে ক্লোরেল্লাকে নিয়ে যাই, ও অক্সিজেন প্রডিউস করবে। তো এই কারণে ক্লোরেল্লার ব্যবহার হয়, আর যদিও গাছ তুলে নিয়ে যায় না, সেটাকে প্রসেস করতে হয়, সেইটাই আধুনিক জীববিদ্যার কিন্তু প্রয়োগ, ঠিক আছে। তাহলে আধুনিক জীববিদ্যার মোটামুটি কয়েকটা প্রয়োগ আমরা দেখে নিলাম। এরপর আমরা যে বিষয়টায় আসবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের অনেক দিন লাগবে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির বাংলা কি, বিন্যাস বিধি। ট্যাক্সোনমির বাংলা হলো বিন্যাস বিধি। ট্যাক্সোনমির ফাদার বলতে জনক আমরা এখানে ধরি, আমাদের তো পিতৃতান্ত্রিক সমাজ, আমরা মাদার বলি না, আমরা ফাদার বলি। তো যাই হোক, ফাদার অফ ট্যাক্সোনমি হলো ক্যারোলাস লিনিয়াস, আর যদিও প্রত্যেকেই পুরুষ মানুষ, কেউ মহিলা নয়, তো মহিলা হলে হয়তো বলতো মাদার। তো এখানে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে। তো
তোমার ফাদার অফ ট্যাক্সোনমি। এবার ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি কি? মনে করো তোমাকে একটা আলমারি গিফট করা হয়েছে, তাহলে আলমারিটায় কি আছে? অনেকগুলো খোপ আছে। আলমারিটার খোপে তুমি কি করবে? তোমার জামা কাপড়, ওয়ার্ড্রপ যেটাকে আমরা বলি, সেখানে সাজিয়ে সাজিয়ে রাখবে। কিভাবে রাখবে? তুমি তোমার লোয়ার বলতে আমি প্যান্ট, ট্রাউজার এগুলোকে বলছি, জিন্স, এইগুলোকে তুমি একটা খোপে রাখলে, শার্টসগুলো একটা খোপে রাখলে, টি শার্টগুলো একটা জায়গায় রাখলে, মেয়ে হলে কুর্তি, লেগিংস, শাড়ি, বিভিন্ন জিনিস আলাদা আলাদা খোপে রাখছো। তো কি হিসেবে রাখছো না, ড্রেসের ক্যাটাগরি ওয়াইজ ড্রেসগুলোকে তুমি এক একটা খোপে ভাগ করছো। এইবার তোমার আলমারি বা ওয়ার্ড্রপটাকে মনে করো পুরো পৃথিবী, ঠিক আছে? আর ড্রেসগুলোকে মনে করো বিভিন্ন জীব। তাহলে বিভিন্ন জীবকে একটা আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ তাদের বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করে দেওয়ার পদ্ধতিটাকে আমরা বলছি বিন্যাসবিধি বা ট্যাক্সোনমি, ঠিক আছে? যেটা কে করেছিলেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাকে আমরা বলছি ফাদার অফ ট্যাক্সোনমি। উনি কি করছেন? ওনার দুটো বই আছে। বইটার একটার নাম স্পিসিস প্ল্যান্টেরা, আর একটার নাম সিস্টেমা ন্যাচুরি। দুটো বই, স্পিসিস প্ল্যান্টেরা, সিস্টেমা ন্যাচুরি। এই স্পিসিস প্ল্যান্টেরামে উনি উদ্ভিদ গোষ্ঠীর শ্রেণীকরণ করছেন, উদ্ভিদদের, আর সিস্টেমা ন্যাচুরিতে প্রাণী গোষ্ঠীর শ্রেণীকরণ করছেন। শ্রেণীকরণ মানে আমি আবারও বলছি, ইংলিশে যাকে আমরা বলবো ক্লাসিফিকেশন, মানে আলাদা আলাদা ক্লাসে ডিভাইড করছেন পুরো জীবজগৎকে, ঠিক আছে? আজকে একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, তুমি পিঁপড়েটাকে দেখে যে চিনতে পারছো এ অর্থোপোডা গোষ্ঠীর, সেটা কার জন্য? ক্যারোলাস লিনিয়াসের জন্য, ঠিক আছে? কারণ উনি শ্রেণীকরণ করেছিলেন। আচ্ছা, হলো। সরি, এই যে ফাদার অফ বটানিকে থিওফ্রাস্টাস, নামগুলো মনে রাখতে হবে। ফাদার অফ বটানি থিওফ্রাস্টাস, ফাদার অফ জুলজি অ্যারিস্টটল। আচ্ছা, বায়োলজিরও জনক কিন্তু অ্যারিস্টটল, বায়োলজিরও জনক অ্যারিস্টটলকেই বলা হয়। ফাদার অফ মেডিসিন হিপোক্রেটিস, ফাদার অফ মেডিসিন মনে রাখলে। আচ্ছা, ট্যাক্সোনমি আজকে আমরা আমাদের ভিডিওয়ে কভার করব না, ট্যাক্সোনমির সূচনাটুকু আমরা জেনে রাখলাম। নেক্সট ভিডিওয়ে আমরা ট্যাক্সোনমি ডিটেলসে পড়ব। তবে এখানে একটা ছোট্ট জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, ট্যাক্সোনমির উপাদান যদি পরীক্ষায় আসে, তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ: শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। শনাক্তকরণকে ইংরেজিতে আমরা বলবো আইডেন্টিফিকেশন, নামকরণকে আমরা বলবো নোমেনক্লেচার, আর শ্রেণীবিন্যাস মানে হলো ক্লাসিফিকেশন। এই তিনটে কিন্তু ট্যাক্সোনমির উপাদান। এবার ট্যাক্সোনমি নিয়ে বাকি ডিটেলস নেক্সট ভিডিওয়ে। আশা করি তোমরা অপেক্ষা করে থাকবে। আর ভালো লাগলে এই ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ম্যামের সম্পর্কে বলো যে ম্যাম একটু আধটু ভালো পড়ায়, আর লাইক করতে কিন্তু ভুলো না। ভালো থেকো।